বিজয়ের মুখে কথাটা শুনে বেশ অবাক হয়ে গেল মিতা। মিস্টার দত্ত তাদেরকে ডিনারের নেমন্তন্ন করেছেন? এটা কি করে সম্ভব? বিজয় মিস্টার দত্তর কোম্পানির সামান্য একজন কর্মচারী। এত বড় কোম্পানির মালিক, এত বিশাল সম্পত্তির অধিকারী মিস্টার দত্ত হঠাৎ বিজয় এবং তার পরিবারকে এত বড় একটা হোটেলে ডিনারের নেমন্তন্ন কেনই বা করতে যাবেন? আমারও তো ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না। ছাঁটাই করার জন্য যে 10 জনকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে আমি একজন। খুব সম্ভবত শুক্রবার দিনই সবাইকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে, কিন্তু আনঅফিসিয়ালি সবাই জানে সেই 10 জন কে কে। এর মধ্যে হঠাৎ ছুটির একটু আগে আমাকে ডেকে কথাটা বললেন বস। তাহলে নিশ্চয়ই তোমাকে ছাঁটাই করবে না, বুঝলে? আশায় চকচক করে উঠল মিতার মুখটা। অন্ধকারের মধ্যে সে যেন সামান্য একটু আলোর রেখা দেখতে পেয়েছে। তবে মিতা বললেও মনে খুব একটা জোর পাচ্ছে না বিজয়। সে জানে অফিসে তার পারফরম্যান্স একেবারেই ভালো নয়। তাছাড়া তার মতো একজন সামান্য ক্লার্ককে হঠাৎ এত দয়া দেখাতে যাবেনই বা কেন বস? সবাই জানে কেমন নিষ্ঠুর আর অহংকারী মানুষ এই মিস্টার দত্ত। তার কাছে বিজয়ের মতো লোকের জীবনের দাম কানাকড়িও নয়। এমনও তো হতে পারে তোমরা যতটা খারাপ ভাবো আসলে মানুষটা অতটাও খারাপ নয়। তুমি চিন্তা করো না, নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বরং দেখি কালকে কি ড্রেস পরে খেতে যাব। অত বড় হোটেলে যা খুশি পরে গেলে তো চলবে না। আবার বসের সঙ্গে ডিনার বলে কথা। বলতে বলতে হাসিতে ভরে উঠল মিতার মুখ। ড্রেস সিলেক্ট করতে ঘরের মধ্যে চলে গেল সে। মাত্র একদিন আগেই দুপুরবেলা হঠাৎ অফিস থেকে ফোন করে খবরটা জানিয়েছিল বিজয়। শুনেই যেন চারপাশের পৃথিবীটা দুলে উঠেছিল মিতার। কোনো মতে দিন আনা দিন খাওয়ার সংসার তাদের। ভাড়া বাড়িতে থাকে, সঞ্চয় বলতে প্রায় কিছুই নেই। দুজনেরই পরিবার খুব সাধারণ, সেখান থেকে কোনো রকম সাহায্যের আশা করা বৃথা। এরকম অবস্থায় চাকরি চলে গেলে কি করবে তারা? এখনও তো একটা বাচ্চা কাচ্চা হয়নি, সবে প্ল্যানিং করতে শুরু করেছিল তারা। যদিও বাড়ি ভাড়া দিয়ে আর সব খরচ চালিয়ে প্রায় কিছুই আর হাতে থাকে না তাদের। কিন্তু এই অভাবের মধ্যেও বিজয় আর মিতার ভালোবাসায় কোনো ছেদ পড়েনি। একে অপরকে প্রচণ্ড ভালোবাসে তারা। সেই প্রথম দিনের মতোই তাদের দুজনের মধ্যে ভালোবাসা এখনও অটুট রয়েছে। একে অপরের প্রতি গভীর প্রেম আর অফুরন্ত বিশ্বাসের জোরেই সংসারের সমস্ত অভাব অনটন, জীবনের যা কিছু অপ্রাপ্তি ভুলে থাকে তারা। তাই চাকরি চলে যাবে খবর পেয়ে সাময়িক দুশ্চিন্তা কাটিয়ে উঠে তারা ঠিক করে নিয়েছে, যা হয় হবে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তারা দুজন একসাথে তার মোকাবিলা করবে। আলমারি খুলে জামা কাপড় ঘাঁটতে ঘাঁটতে এই সবই আবার ভাবছিল মিতা। কাল পরে যাওয়ার মতো কোনো ড্রেস পাচ্ছে না। অনেক খুঁজে পেতে একটা শাড়ি বার করলো সে। বিয়েতে কেউ গিফট করেছিল, দেখতে ভালো বলে তুলে রেখে দিয়েছে মিতা সেটাকে। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, কানের দুল এসব খুঁজে খুঁজে হাতের কাছে রাখলো সে। পাশের বাড়ির মিনুকে বলবে কাল একটু সাজিয়ে দিতে। বিউটি পার্লারে ট্রেনিং আছে তার। মিতা তো সাজগোজের কিছুই বোঝে না। এত বড় একটা জায়গায় যাবে, একটু সেজেগুজে তো যেতে হবে। পরদিন সকাল থেকে মিতার উত্তেজনার শেষ নেই। এদিকে অত বড় একটা জায়গায় যাবে, তার উপর বিজয়ের চাকরির ব্যাপারটা তো আছেই।
যদিও তার দৃঢ় বিশ্বাস খারাপ কিছু হবে না। বস যখন ডেকেছে তখন ভালো কিছু একটা নিশ্চয়ই হবে। বিকেল হতে না হতেই সাজগোজ শুরু করে দিল সে। মিনুর হাত সত্যিই ভালো। পুরো সাজটা যখন কমপ্লিট হলো, নিজেকে নিজেই চিনতে পারছিল না মিতা। এত সুন্দর দেখাচ্ছে তাকে। খুশিতে বুকটা ভরে গেল তার। অনেক দিন পর এত সাজলো সে। যাই হোক, বিজয় আসতেই বেরিয়ে পড়ল তারা। সামর্থ্য না থাকলেও বসের সম্মানের কথা ভেবে গাড়ি বুক করে যাবে ঠিক করলো তারা। এত বড় হোটেলের সামনে তো আর অটো থেকে নামা যায় না। যদি বাইরেই বসের সঙ্গে দেখা হয়ে যায় তো। যথাসময়ে হোটেলের রিসেপশনে গিয়ে পৌঁছালো বিজয় আর মিতা। নাম বলতেই একজন তাদেরকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসালো। অবাক হয়ে চারদিকটা দেখছিল মিতা। কি সুন্দর! চারদিক একেবারে ঝকঝক করছে। কি সুন্দর সুন্দর ড্রেস পরা সব মহিলারা। এক একজনকে দেখতে একেবারে পরীর মতো লাগছে। মুগ্ধ হয়ে চারদিক দেখতে লাগলো মিতা। কিছুক্ষণ পর মিস্টার দত্ত এসে হাজির হলেন। মিতা জানে ভদ্রলোক অবিবাহিত, 44-45 মতো বয়স হবে। চেহারাটা বেশ আকর্ষণীয়, কিন্তু চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন মানুষের ভেতর পর্যন্ত দেখে ফেলবেন। এসে বিজয়ের সঙ্গে হাত মেলালেন তিনি। মিতা বুঝতে পারছে বিজয় উত্তেজনায় একেবারে কাঁপছে। মিসেস রয়, আপনার সঙ্গে আগে কখনো দেখা হয়নি, এই সুযোগে দেখা হয়ে গেল। বিজয়, তুমি ওনাকে একবার অফিসে নিয়ে এসো, উনিও দেখবেন কত বড় আমাদের অফিস। আচ্ছা হ্যাঁ, তার আগে তুমি নিশ্চয়ই ভাবছো যে আদৌ তোমার চাকরি থাকবে কি না। বলে একটা অদ্ভুত চাহনিতে বিজয়ের দিকে তাকিয়ে রইলেন মিস্টার দত্ত। মুখ নিচু করে নিল বিজয়। মিতা বুঝতে পারল উত্তেজনা হচ্ছে তারও। আবার বলা শুরু করলেন মিস্টার দত্ত। আসলে ব্যাপারটা নিয়ে আমি অনেকবার ভেবেছি, বুঝলে। তোমার বয়স কম, এখনও বাচ্চা কাচ্চা হয়নি, সেইভাবে পিছুটান নেই। একটা সুযোগ দিলে হয়তো তুমি মন প্রাণ ঢেলে কাজ করবে। আমি যেটা বুঝেছি, তোমার আসলে মোটিভেশনের অভাব। ধরো, তোমাকে যদি অফিসের কোনো একটা দায়িত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়, তাহলে তোমার কেমন লাগবে? এখন তুমি যা স্যালারি পাও তার 3 গুণ স্যালারি হয়ে গেলে কাজ করার ইচ্ছেটাও আমার মনে হয় 3 গুণ বেড়ে যাবে, তাই না মিসেস রায়? আপনি কি বলেন? আমি আর কি বলবো, আপনি যা ভালো বোঝেন। অপ্রস্তুতের হাসি হেসে বলল মিতা। আচ্ছা বিজয়, আমি মনে হয় গাড়িতে আমার মোবাইলটা ফেলে এসেছি। তুমি তো চেনো আমার গাড়ি, পার্কিংয়েই আছে, ড্রাইভার ধারে কাছেই থাকবে। যাও না প্লিজ, নিয়ে এসো মোবাইলটা, অনুরোধের সুরে বললেন মিস্টার দত্ত। ঠিক আছে স্যার, বলে উঠে দাঁড়ালো বিজয়। মিতার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল সে। মিস্টার দত্তর সামনে একা বসে হঠাৎ অস্বস্তি শুরু হলো মিতার। যদিও সে বুঝতে পারছে মানুষটা অতটাও খারাপ নয়, লোকে একটু বেশি খারাপ বলে তার সম্বন্ধে। কি মিসেস রায়, কি ভাবছেন? হঠাৎ জিজ্ঞেস করলেন মিস্টার দত্ত। চমকে উঠে নড়ে চড়ে বসল মিতা। আপনি কিন্তু খুব সুন্দর, মানে বেশ সুন্দর। তা আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। আমার জন্য? বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো মিতা। হ্যাঁ, দেখুন, আপনার হাজব্যান্ড বিজয়ের কিন্তু সত্যিই কোনো যোগ্যতা নেই আমার অফিসে কাজ করার মতো। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ছাঁটাই কর্মীদের লিস্টে ওর নামও আছে। এখন আপনি যদি চান আমি সেটাকে আটকে দিতে পারি, আর যদি আমার কথা আপনি না মেনে নেন তাহলে শুক্রবারই চাকরি চলে যাবে বিজয়ের, এবং আমি এটাও দেখব যাতে ভবিষ্যতে আর কোথাও কোনো কাজ করতে না পারে ও। মিস্টার দত্তর কথা শুনে
অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল মিতা। বলে চললেন মিস্টার দত্ত, দেখুন, আমার আর আপনার মধ্যে একটা ডিল হবে। আপনার স্বামীকে আমি প্রমোশন দেব, 3 গুণ স্যালারি দেব। ও দিব্যি চাকরি করবে, কিছুই জানতে পারবে না। শুধু আপনাকে কাল রাতটা আমার সঙ্গে কাটাতে হবে। আপনার কোনো অসুবিধে হবে না। ঠিক সময় মতো আমার গাড়ি আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, আবার ছেড়ে দিয়ে যাবে। আপনি দেখবেন আপনাদের আর কোনো অভাব থাকবে না। বড়লোকেদের মতো জীবনযাপন করতে পারবেন, মন যা চায় তাই করতে পারবেন। আমি তো আছি, কোনো কিছুতে কোনো অভাব রাখবো না। বলুন, আপনি রাজি? এই নিন আমার কার্ড, দুপুরের মধ্যে ফোন করে জানিয়ে দেবেন। মিতার মনে হলো তার কানে কেউ গরম সীসা ঢেলে দিল। এটা কি বলছেন মিস্টার দত্ত? এত খারাপ ভাবেন তিনি মিতাদের সম্পর্কে, যে টাকার লোভে তারা যে কোনো কিছু করতে পারবে? কোনো মান সম্মান নেই তাদের? তার স্বামী কাজে দক্ষ না হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার। বিজয়ের মতো নম্র, ভদ্র, সৎ, ভালো মানুষ কটা পাওয়া যায় আজকালকার দিনে? চিৎকার করে বলতে ইচ্ছে করল মিতার। স্যার, আপনার মোবাইল গাড়িতে নেই। ভালো করে খুঁজে দেখলাম আমি আর পবন, কোথাও নেই। হঠাৎ বিজয়ের গলা শুনে চোখ তুলে তাকালো মিতা। সঙ্গে সঙ্গে আবার মুখ নিচু করে নিল। যদি বিজয় তার মুখ দেখে কিছু বুঝে ফেলে। ওদিকে নিজের পকেট হাতড়ে মোবাইলটা বার করলেন মিস্টার দত্ত। এই দেখো, পকেটেই তো ছিল, মিছিমিছি তোমাকে পাঠালাম। গা জ্বালানো একটা হাসি দেখা গেল মিস্টার দত্তের মুখে। এরপর বিজয় আর মিতাকে তাদের পছন্দের খাবার অর্ডার দিতে বললেন মিস্টার দত্ত। মিতার ভেতর তখন ঝড় চলছে। কোনো কথা না বলে বিজয়কে শুধু ইশারা করে দিল সে তার পছন্দ মতো অর্ডার দিতে। মিতা জানে এই সময় উঠে চলে যাওয়াটা একদম ঠিক হবে না, তাই বসে থাকলো সে। নামমাত্র এটা ওটা খাবার একটু নেড়েচেড়ে রেখে দিল। সে বুঝতে পারছে মিস্টার দত্ত তাকে দু চোখ দিয়ে জরিপ করছেন। খুব অস্বস্তি হতে লাগলো তার। খাওয়া শেষ করে চুপচাপ ঘরে ফিরে এলো তারা। আমি দেখি তোমার ব্যাপারটা কতদূর কি করতে পারি, যাওয়ার সময় বিজয়কে বলে গেছেন মিস্টার দত্ত। মিতা জানে এখন সব কিছু তার ওপর নির্ভর করছে। কেন জানি না আমার খুব মাথা ধরেছে বলে চেঞ্জ করে তাড়াতাড়ি শুয়ে পড়ল মিতা। সারা রাত জেগে থাকলো সে, কিছুতেই ঘুম আসছে না। সে চাইলেই সব ঠিক করে দিতে পারে। একদিকে বিজয়ের চাকরি, একটা সুখ স্বাচ্ছন্দ্য ভরা জীবন, আর অন্যদিকে অনিশ্চিত অন্ধকারময় একটা জীবন। কি করবে কিছু বুঝতে পারছে না মিতা। এ জীবন থাকতে বিজয়কে সে ঠকাতে পারবে না, কিন্তু বিজয় যখন কোথাও কোনো কাজ পাবে না, হতাশায় ভুগবে, সেটাও তো দেখতে পারবে না সে। অনেক ভেবেচিন্তে সকালবেলাতেই বিজয়কে কথাটা জানিয়ে দিল মিতা। কি বলছো তুমি এসব? জানোয়ারটার এত বড় সাহস! তুমি ওর গালে একটা থাপ্পড় কেন বসিয়ে দিলে না মিতা? কেন আমাকে ওখানেই জানালে না? সবার সামনে জানোয়ারটার মুখোশ টেনে খুলে দিতাম আমি। চিৎকার করতে লাগলো বিজয়। তাকে এত রেগে যেতে কোনো দিন দেখেনি মিতা। কাঁদতে শুরু করে দিল সে। তাকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বিজয়ও। খানিকক্ষণ পর চোখ মুছে উঠে দাঁড়ালো সে। ওই নোংরা লোকটা আমাকে চাকরি থেকে ছাঁটাই করবে, তার আগে আমি নিজে ওর ওই চাকরি ছেড়ে দিয়ে আসব। তুমি কিচ্ছু চিন্তা করো না মিতা, এই চাকরি গেলে যাক, কিছু না কিছু একটা ঠিক জুটিয়ে নেব আমি। বিজয়ের চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে থাকে। তুমি ঠিকই বলেছ,
আমরা দুজন একসঙ্গে থাকলে পৃথিবীর কোনো সমস্যাই আমাদের কাবু করতে পারবে না। উৎসাহ জোগালো মিতা। পরদিন অফিসে বসের কেবিনে গিয়ে বসের মুখের ওপর রেজিগনেশন ছুঁড়ে দিল বিজয়। সেই সঙ্গে শাসিয়ে এলো, এরপর এরকম কিছু করলে সবার সামনে তাকে অপদস্থ করবে সে। পরদিন থেকেই চাকরি খুঁজতে বার হলো বিজয়। সকাল থেকে সন্ধে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে যেতে থাকলো, কিন্তু কোথাও থেকে কোনো ডাক পেল না। দোকানে দোকানে ঘুরে কাজ চাইতে লাগলো, সেটাও পেল না। সব জায়গায় একই জবাব। এই তো কিছুদিন আগেই লোক নেওয়া হলো। দিন 15 পর হতাশা জমতে লাগলো বিজয়ের মনে। এদিকে মাস শেষ, বাড়িওয়ালাকে টাকা দিতে হবে, ইলেকট্রিক বিল, গ্যাস, এটা ওটা করে মাসের মাঝামাঝি এসে একেবারে হাত খালি হয়ে গেল বিজয়ের। রোজ দুজন দুজনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় তারা, কিন্তু অবস্থার উন্নতি তো দূরের কথা, অবনতি হতে থাকলো দিন দিন। 2 মাস কেটে গেল। নিজেদের যেটুকু সম্বল ছিল সব বিক্রি করে দিল বিজয় আর মিতা। বিজয়ের ঘড়ি, মিতার একজোড়া সোনার দুল, এমনকি ঘরের চেয়ার টেবিলও বিক্রি করে দিতে বাধ্য হলো তারা। শেষমেশ অভাবে জর্জরিত হয়ে একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলল মিতা। সে বুঝতে পারল তাকে একটা কিছু করতেই হবে এবার।